সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব তারেক রহমানের বক্তব্যে চাঙ্গা আওয়ামী লীগ, দেশে ফিরছেন শেখ হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বাণিজ্য চুক্তি নাকি নতজানু কূটনীতি, ড ইউনূস ও তার মিত্রদের ঝুঁকিপূর্ণ পথচলা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব টিকা না কিনে জুলাই যোদ্ধাদের বিলাসিতা, হামে শিশু মৃত্যুর দায় নিয়ে ইউনূস সরকারকে ক্ষমা করবে না প্রজন্ম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে শেয়ার বাজারে এই স্থবিরতা কি শুধুই কাকতালীয়? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব অবৈধ তারেকের আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা, অভিযুক্ত গৃহকর্তা পলাতক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে কৃষি কার্ডের নামে কৃষকদের সাথে এ কেমন নিষ্ঠুর তামাশা অবৈধ বিএনপি সরকারের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব পুলিশ সদস্যকে মারধর, ঢাকার উত্তরা থেকে বিএনপি নেতা গ্রেপ্তার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব রামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে কসবা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, নীলব অবৈধ বিএনপি সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব বাবুগঞ্জে মেননের মুক্তির দাবিতে বিক্ষোভ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। রাজনীতিতে শূন্য বলে কিছু হয় না, শূন্যস্থান কোনো না কোনোভাবে পূরণ হয়ে থাকে। জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগ সক্রিয়ভাবে দীর্ঘদিন ধরেই নেই, ফলে তারা না থাকায় একটা শূন্যস্থান তৈরি হয়েছিল ঠিক, কিন্তু অনেকে মনে করছে ইউনূস ক্ষমতায় আসীন হলেও সেই শূন্যস্থান শূন্যই রয়ে গিয়েছে। বিএনপি ক্ষমতায় প্রত্যাবর্তন সেই শূন্যস্থান অনেকটাই পূরণ হয়েছে। পুরোপুরি না হওয়ার কারণ আওয়ামী লীগ এখন জাতীয় রাজনীতি থেকে অনেক দূরে। তাদের বাদ দিয়ে যে পদ্মাপাড়ের কোনো রাজনীতি হতে পারে না বলে মত রাজনৈতিক বিশ্লেষকেদের। এই প্রেক্ষাপটে ভারতের একটি বিখ্যাত দৈনিক দ্য স্টেটসম্যান পত্রিকায় তাকে নিয়ে বিশেষ প্রতিবেদন নতুন করে হাসিনার দেশে ফেরার বিষয়টি উস্কে দিয়েছে, জনমনে আলোচনার ঝড় তুলেছে। এই পত্রিকাটি স্বাধীনতা দিবসের প্রাক্কালে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে হাসিনা অভিযোগ করেছেন দেশি ও বিদেশি শক্তির মদতে স্বাধীনতা বিরোধী শক্তিগুলি মুক্তিযুদ্ধের আদর্শকে নস্যাৎ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনা বলেন, দেশ এক কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। বহু বাধা পেরিয়ে সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার পর এখন সকল অর্জনকে ক্ষুণ্ণ করার এক গোপন ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে লড়াই করতে হবে। বিশ্লেষকেরা বলছেন, ইদানিং বাংলাদেশে একটি নতুন ধারার রাজনীতি তৈরি হয়েছে। সেই রাজনীতি হল মুক্তিযুদ্ধের আদর্শকে বিনষ্ট করা। দেশভাগ কিংবা পলাশির যুদ্ধকে ৭১-এর মুক্তিযুদ্ধের চেয়ে বড় করে দেখানোর একটা চেষ্টা চলছে। এমনকি বাংলাদেশ ৩ বার স্বাধীন হয়েছে বলেও কোনো কোনো পক্ষ থেকে দাবি করা হচ্ছে। প্রতিবেদনে ইউনূসের শাসনকাল নিয়েও কঠোর সমালোচনা করা হয়েছে। ইউনূস তার শাসনামলে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ইতিহাস বিকৃত করার চেষ্টা চালিয়েছেন। তার আমলেও কিছু ভুল ত্রুটি হয়েছিল, কিন্তু ততর্কী সরকারের আমল একদিকে যেমন দুর্নীতি করে গিয়েছে, সমান্তরালভাবে তারা মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টাও চালিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকেদের একাংশের মতে এটা অনেকটাই তারেক রহমানের ওপর নির্ভর করছে। একটি বিষয় লক্ষ্য করলে দেখা যাবে, জামায়াত কিন্তু নতুন বিএনপি সরকারকে অস্বস্তিতে রাখার জন্য সব ছক তৈরি করে রেখেছে। তাদের সঙ্গে রয়েছে বাকি বিরোধীরা। বিএনপি সরকারকে মেয়াদ পূর্ণ করতে হলে কিন্তু আওয়ামী লীগের উপর নির্ভর করতে হবে। সুতরাং আওয়ামী লীগ জাতীয় রাজনীতিতে ফিরতে না পারলে সবথেকে বেশি মুশকিলে পড়বেন তারেক রহমান। বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বাণিজ্য চুক্তি নিয়ে যে অস্বাভাবিক নীরবতা, তা নিছক কাকতালীয় নয়, বরং সচেতনভাবে তৈরি করা এক ধরনের ডিসকোর্স গ্যাপ। কারণ এই চুক্তির ধারাগুলো জনসমক্ষে যত কম আলোচনা হবে, ততই সহজ হবে তা বাস্তবায়ন করা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কার স্বার্থে এই নীরবতা?
ডক্টর ইউনুস সহ একটি নির্দিষ্ট নীতিগোষ্ঠী দীর্ঘদিন ধরে গ্লোবাল ইন্টিগ্রেশনের নামে যে অর্থনৈতিক দর্শন প্রচার করে আসছেন তার বাস্তব রূপই যেন এই চুক্তি। কিন্তু এই ইন্টিগ্রেশন যদি হয় একতরফা শর্তে, তাহলে সেটি আর সহযোগিতা নয়, বরং নির্ভরতার ফাঁদ। চুক্তির সবচেয়ে বিতর্কিত দিক হচ্ছে পররাষ্ট্র নীতিতে সরাসরি প্রভাবের সুযোগ। যুক্তরাষ্ট্র যদি কোনো দেশকে নিষেধাজ্ঞা দেয়, বাংলাদেশকেও তা অনুসরণ করতে হবে। এমন শর্ত কার্যত একটি স্বাধীন রাষ্ট্রকে পলিসি সাবকন্ট্রাক্টরে পরিণত করে। এটি শুধু কূটনৈতিক দুর্বলতা নয়, বরং একটি সুপরিকল্পিত কৌশল, যার মাধ্যমে ছোট অর্থনীতিগুলোকে বড় শক্তির নীতির সঙ্গে বেঁধে রাখা হয়। ডক্টর ইউনুস ও তার ঘনিষ্ঠ বুদ্ধিজীবী গোষ্ঠী বরাবরই গভর্নেন্স ও গ্লোবাল স্ট্যান্ডার্ডের কথা বলেন, কিন্তু প্রশ্ন হল, এই স্ট্যান্ডার্ড কি সবার জন্য সমান? যুক্তরাষ্ট্র নিজেই যখন তার কৃষি খাতে বছরে প্রায় $300 বিলিয়ন পর্যন্ত ভর্তুকি দেয়, তখন বাংলাদেশকে ফ্রি মার্কেট মানতে বাধ্য করা কতটা ন্যায়সঙ্গত? কৃষি খাতের দিকে তাকালেই এই বৈপরীত্য স্পষ্ট। বাংলাদেশের প্রায় 40% কর্মসংস্থান কৃষির ওপর নির্ভরশীল। সেখানে ভর্তুকিপ্রাপ্ত মার্কিন কৃষিপণ্য যদি অবারিতভাবে বাজারে ঠোকে, তাহলে স্থানীয় কৃষকরা টিকবে কিভাবে? এটি কি উন্নয়ন নাকি পরিকল্পিত বাজার দখল? শিল্প খাতেও একই চিত্র। দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এসএমইজ ইতোমধ্যেই নানা চ্যালেঞ্জে জর্জরিত। এর মধ্যে শুল্ক কমিয়ে বিদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানো মানে হল নিজেদের শিল্পকে প্রতিযোগিতার আগেই দুর্বল করে দেওয়া। অথচ জাতীয় রাজস্ব আয়ের একটি বড় অংশ, প্রায় 1/3 এসে থাকে আমদানি শুল্ক থেকে। এই বাস্তবতায় শুল্ক ছাড় দেওয়া আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া আর কি? সবচেয়ে উদ্বেগজনক দিকগুলোর একটি হল প্রযুক্তি ও ডেটা নিয়ন্ত্রণ। বিশ্ব যখন ডেটা ইজ দ্য নিউ অয়েল বাস্তবতায় এগোচ্ছে, তখন বাংলাদেশ যদি নিজস্ব ডেটা সুরক্ষায় নীতি প্রয়োগের অধিকার হারায়, তাহলে তা ডিজিটাল উপনিবেশবাদের নতুন রূপ হয়ে দাঁড়াবে। বহুজাতিক কোম্পানিগুলো তথ্য নিয়ে যাবে, মুনাফা নিয়ে যাবে, আর বাংলাদেশ থাকবে কেবল ভোক্তার ভূমিকায়। ওষুধ শিল্পের ক্ষেত্রেও একই ধরনের ঝুঁকি স্পষ্ট। বর্তমানে বাংলাদেশ তার ওষুধের প্রায় 98% স্থানীয়ভাবে উৎপাদন করে এবং বিশ্বের 150টিরও বেশি দেশে রপ্তানি করে। কিন্তু কঠোর মেধাস্বত্ব আইন চাপিয়ে দিলে এই খাত ধাক্কা খাবে, আর তার বোঝা বইতে হবে সাধারণ মানুষকে, বাড়তি ওষুধের দাম দিয়ে। ডক্টর ইউনুসের ঘনিষ্ঠ নীতি সমর্থকদের অনেকেই এই ধরনের চুক্তিকে অপরিহার্য বলে প্রচার করেন, কিন্তু বাস্তবতা হল এটি কোনো অপরিহার্যতা নয়, বরং একটি রাজনৈতিক পছন্দ, এবং সেই পছন্দের দায়ও রাজনৈতিকভাবেই নির্ধারিত হবে। শ্রম ও পরিবেশের প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থানও দ্বিমুখী। একদিকে তারা মানবাধিকার ও শ্রম অধিকারের কথা বলে, অন্যদিকে সেই একই বিষয়কে ব্যবহার করে বাণিজ্যিক চাপ সৃষ্টি করে। বাংলাদেশের তৈরি পোশাক খাত, যা দেশের রপ্তানির প্রায় 80% যোগান দেয়, সেটিকে এই ধরনের শর্তের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা নতুন কিছু নয়। সবশেষে ডিজিটাল অর্থনীতির প্রশ্নে যে সীমাবদ্ধতা আরোপ করা হচ্ছে, তা ভবিষ্যতের রাজস্ব কাঠামোকে দুর্বল করবে। গুগল, মেটা বা অ্যামাজনের মতো কোম্পানিগুলো বাংলাদেশ থেকে বিপুল আয় করলেও যদি কর আরোতির সুযোগ সীমিত হয়, তাহলে সেটি হবে এক ধরনের রেভিনিউ লিকেজ, যার দায় শেষ পর্যন্ত রাষ্ট্রকেই বহন করতে হবে। সব মিলিয়ে এই চুক্তি কেবল একটি অর্থনৈতিক দলিল নয়, এটি একটি রাজনৈতিক অবস্থান। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি একটি আত্মমর্যাদা সম্পন্ন বহুমুখী কূটনীতি অনুসরণকারী রাষ্ট্র হিসেবে এগোবে, নাকি একক শক্তির প্রভাব বলয়ে নিজেকে সীমাবদ্ধ করবে? ডক্টর ইউনুস ও তার নীতি সমর্থকদের এখন স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে এই চুক্তি কাদের স্বার্থ রক্ষা করছে, বাংলাদেশের জনগণের নাকি বৈশ্বিক কর্পোরেট ও কৌশলগত শক্তিগুলোর? কারণ ইতিহাস বারবার দেখিয়েছে, অর্থনৈতিক নির্ধারণের আড়ালেই রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হয়। ইউনুসের পুরো সময় জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহভাবে খারাপ ছিল। এর কারণ অনেকেই প্রকাশ্যে লেখেননি। আমি কয়েকবার লিখেছিলাম, থানায় ওসি নিজের চেয়ারে পর্যন্ত বসতে পারতেন না ইউনুসের নিয়োগকর্তা কথিত সমন্বয়কদের কারণে। তারা থানায় গিয়ে নির্দেশ দিত কাকে ধরতে হবে, কাকে ছেড়ে দিতে হবে। পাশাপাশি ছিল ইউনুসের জারি করা ইনডেমনিটি। বর্তমান বিএনপি জামায়াত সরকারও সেই ইনডেমনিটি বাতিল করেনি, তাই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হয়নি। গণভবন ও সংসদ ভবন থেকে লুট হওয়া এসএসএফের অত্যাধুনিক অস্ত্রগুলো এখন ইউনুসের মব বাহিনী এবং 5 আগস্টের পর মুক্তি পাওয়া সন্ত্রাসী ও জঙ্গিদের হাতে রয়েছে।
সচিবালয়গুলো চলেছে টোকাইদের নির্দেশে। যেসব উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল তারা মূলত সরকারি সুবিধা ভোগ করেছে পিকনিক মুডে এবং ব্যাপক দুর্নীতি করেছে। একটি দেশের শৃঙ্খলা রক্ষা করতে হলে সরকারকে কঠোর হতে হয়। দেশের উগ্রবাদীদের দমন করতে যতটুকু কঠোর হওয়া প্রয়োজন, শেখ হাসিনা ঠিক ততটুকুই কঠোর ছিলেন। তাদের সবাইকে মুক্ত করে দিয়েছে ইউনূস। এ কারণেই এখন বিএনপি কোনোভাবেই দেশকে নিয়ন্ত্রণে আনতে পারছে না, কারণ তারা এক পা সামনে এগোলেই এনসিপি ও জামায়াতের বিভিন্ন গোষ্ঠীর হুমকিতে ৩ কদম পিছিয়ে পড়ে। বিএনপির সেই সৎসাহস আছে বলেও মনে হচ্ছে না। দেশে হামের এই ভয়াবহ পরিস্থিতির জন্য শুরুতেই তারেক ও তার স্বাস্থ্যমন্ত্রী সত্য না বলে লীগের ওপর দায় চাপানোর চেষ্টা করেছিলেন। তাতে লাভ হয়নি, কারণ এর আগে ১৮ মাস দেশ পরিচালনায় ছিল ইউনূস। পরবর্তীতে তারা মিনমিন করে সত্য স্বীকার করলেও দায়ীদের বিরুদ্ধে কোনো তদন্ত বা বিচারের উদ্যোগ নেয়নি। মানুষের সন্তান মারা যাচ্ছে এবং পরিস্থিতি এখন ভয়াবহ রূপ নিয়েছে। ইউনূস যে ভয়ঙ্কর ক্ষতি করে গেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস বিএনপির আছে এমনটা কেউ বিশ্বাস করে না। বিশ্বাস করার মতো কিছু বিএনপি এখনও দেখাতে পারেনি। সামনে আরও কিছু রোগের ভয়াবহতা দেখা দেবে। মৃত্যুর মিছিল শুধু শিশুদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এ দেশ একসময় একটি বৈশ্বিক মহামারী অত্যন্ত দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছিল। টিকা কার্যক্রমের সফলতায় বিশ্বের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছিল। সেই দেশের আজকের ভয়াবহ অবস্থার জন্য শুধু ইউনূস দায়ী নয়, তাকে 5 বছর বা 10 বছর ক্ষমতায় রাখতে চেয়েছিল যারা, তারাও সমানভাবে দায়ী। ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন 1 মাসের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে। সূচক পড়ছে, বিনিয়োগকারীরা বাজার ছেড়ে সরে যাচ্ছেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নতুন বিনিয়োগে হাত গুটিয়ে নিয়েছেন। এই যে একটা ভেঙে পড়ার পরিস্থিতি, এটা কিন্তু হঠাৎ আকাশ থেকে এসে পড়েনি। এর পেছনে একটা রাজনৈতিক বাস্তবতা আছে, যেটা নিয়ে খোলামেলা কথা বলার সময় এসেছে। 2026 সালের 12 ফেব্রুয়ারি যা হয়েছে সেটাকে কোনো বিবেকবান মানুষ নির্বাচন বলতে পারবেন না। দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে বাইরে রেখে জনগণের বড় একটা অংশ যখন ভোট বর্জন করেছেন, তখন যে ফলাফল বেরিয়েছে সেটা আসলে একটা নাটকের পরিণতি মাত্র। বিএনপি সেই নাটকের সুবিধাভোগী হিসাবে ক্ষমতায় বসেছে। আর এই দলটির ইতিহাস যারা একটু মনে করতে পারেন তারা জানেন এই পরিচিত গল্পটা কোথায় গিয়ে শেষ হয়। জিয়াউর রহমান যে দলটি তৈরি করেছিলেন সেনাবাসের ছায়ায়, সেটি শুরু থেকেই গণতন্ত্রের ভাষায় কথা বলে ক্ষমতার রাজনীতি করে এসেছে। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিএনপির শাসনামলে দেশের মানুষ কি দেখেছিলেন সেটা ভুলে যাওয়ার কথা না। হাওয়া ভবন নামের একটি ছায়া সরকার চলত, যেখান থেকে দেশের প্রশাসন, ব্যবসা-বাণিজ্য, টেন্ডার, থানা সব কিছু নিয়ন্ত্রিত হতো। দুর্নীতিতে বাংলাদেশ তখন বিশ্বের শীর্ষে উঠেছিল পরপর 5 বার। সন্ত্রাস এবং চাঁদাবাজি তখন এতটাই স্বাভাবিক হয়ে গিয়েছিল যে মানুষ প্রায় মেনেই নিয়েছিলেন। সেই দলটি আবার ক্ষমতায়, আর ক্ষমতায় আসার পর থেকে অর্থনীতির যে চিত্র দেখা যাচ্ছে সেটা পরিচিত লাগছে। বিনিয়োগকারীরা আস্থা হারাচ্ছেন, তারল্য সংকট বাড়ছে, ব্যাংকিং খাতে চাপ তৈরি হচ্ছে। উচ্চ মূল্যস্ফীতির মধ্যে সাধারণ মানুষের জীবন আরও কঠিন হয়ে উঠছে। শেয়ার বাজারে লেনদেন কমে যাওয়াটা শুধু একটা অর্থনৈতিক সংকেত না, এটা আসলে একটা রাজনৈতিক অবিশ্বাসের প্রতিফলন। বিএনপির এই তথাকথিত মন্ত্রিসভার দিকে তাকালে যা চোখে পড়ে সেটা হলো পরিচিত মুখের ভিড়। যারা আগেও ক্ষমতায় ছিলেন, যারা আগেও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন, তারাই আবার ফিরে এসেছেন নতুন পরিচয়। এই মন্ত্রিসভা দেশের অর্থনীতি নিয়ে যে কথা বলছেন সেগুলো শুনতে সুন্দর, কিন্তু মাঠের বাস্তবতার সাথে তার কোনো মিল নেই। শেয়ার বাজারের বিনিয়োগকারীরা বাস্তববাদী মানুষ, তারা কথাই না কাজে বিশ্বাস রাখেন, আর কাজ দেখতে না পেয়েই তারা সরে যাচ্ছেন। 767 কোটি টাকার লেনদেন, যা কিনা 1 মাসের মধ্যে সবচেয়ে কম, এই সংখ্যাটা শুধু একটা পরিসংখ্যান না। এর পেছনে কয়েক লাখ সাধারণ বিনিয়োগকারীর হতাশা আছে, যারা বারবার বাজারে এসে লোকসান গুনে ঘরে ফিরেছেন। ক্ষুদ্র বিনিয়োগকারীরা নতুন করে বাজারে আসতে চাইছেন না, কারণ তারা দেখছেন যে নীতি নির্ধারণী পর্যায়ে কোনো স্থিতিশীলতা নেই, কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনার ইঙ্গিত নেই। 2001 থেকে 2006 সালের বিএনপি শাসনের যে ক্ষত দেশ বহন করেছে সেটা সারতে বছরের পর বছর লেগেছিল। এখন 2026 সালে এসে সেই একই পথে হাঁটার লক্ষণ স্পষ্ট। ভিন্ন মতের দলগুলোকে বাইরে রেখে জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় বসে অর্থনীতির হ্রাস যারা
ধরেছেন তাদের কাছ থেকে সুশাসন আশা করাটাই একটা বিলাসিতা। ইতিহাস সাক্ষী, বিএনপি যতবার ক্ষমতায় এসেছে ততবারই দেশের সম্পদ লুটপাটের একটা মৌসুম এসেছে। এবারও সেই শঙ্কার কারণ কমছে না, বরং বাড়ছে। গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার এক রোমহর্ষক ও নৃশংস ঘটনা ঘটেছে। আজ শনিবার ৯ মে ভোররাতে উপজেলার রাউতকোনা গ্রামে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে গৃহকর্তার ৩ সন্তান, তার স্ত্রী এবং শ্যালক রয়েছেন বলে জানা গেছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে শোবার ঘরের মেঝেতে ৩টি শিশু, একজন নারী ও এক যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন। মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থলে বিপুল সংখ্যক মানুষ ভিড় জমান এবং পুলিশে খবর দেওয়া হয়। কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যার পর অভিযুক্ত ফোরকান মিয়া নিজেই তার ভাইকে টেলিফোনে হত্যাকাণ্ডের বিষয়টি জানিয়েছেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা পারিবারিক কোনো কলহের জেরে ফোরকান মিয়াই তার স্ত্রী, ৩ সন্তান এবং শ্যালককে নির্মমভাবে জবাই করে হত্যা করেছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত ফোরকান মিয়া পলাতক রয়েছেন। পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে বিশেষ অভিযান চালাচ্ছে। একই পরিবারের ৫ জনের এমন করুণ মৃত্যুতে পুরো কাপাসিয়া উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। জামালপুরের সরিষাবাড়িতে কৃষকেরা ভোর রাত থেকে লাইনে দাঁড়াচ্ছেন। হাতে কৃষি কার্ড, মনে একটাই আশা, অন্তত কয়েক লিটার ডিজেল পাবেন। কিন্তু সারাদিন দাঁড়িয়ে থেকেও অনেকে খালি হাতে বাড়ি ফিরছেন। মাঠে ধানের চারা লাল হয়ে মরছে, মাটিতে ফাটল ধরছে, আর কৃষক বুকে পাথর নিয়ে ঘরে ঢুকছেন। এই অবস্থার জন্য দায়ী কার? যে সরকার ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে বাইরে রেখে জনগণের বয়কট উপেক্ষা করে নিজেরা একটা পাতানো ভোটের নাটক মঞ্চস্থ করে ক্ষমতায় বসেছে, সেই বিএনপি এবং তার তথাকথিত মন্ত্রিসভার কাছে এই প্রশ্নটা এখন সরাসরি করা দরকার। বিএনপি একটি দল যার জন্ম সেনানিবাসের ভেতরে, জিয়াউর রহমানের হাতে। গণতন্ত্রের সঙ্গে এই দলের সম্পর্ক সবসময়ই লোক দেখানো। ক্ষমতায় থাকাকালীন দুর্নীতি আর সন্ত্রাসের যে ইতিহাস এই দল রেখে গেছে, সেটাই দেশের মানুষ ভোলেনি। আর এবার ক্ষমতায় এসেছে জনরাই ছাড়া, তাই জবাবদিহিতার বালাই তো আরও কম। কৃষকদের হাতে কৃষি কার্ড ধরিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে এই কার্ড দেখালে ডিজেল মিলবে। কিন্তু ডিজেলই যদি না থাকে তাহলে কার্ড দিয়ে কি হবে? কার্ড জমিতে পুতলে কি পানি উঠবে? গাছের গোড়ায় ছোঁয়ালে কি সেচ হবে? এই যে ফাঁকা প্রতিশ্রুতির রাজনীতি, এটাই বিএনপির চিরচেনা কায়দা। মানুষকে একটা কাগজ দাও, বলো সমাধান হয়ে গেছে, আর পেছনে বসে তালি দাও। উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন, আশা করি সমস্যা দ্রুত সমাধান হবে। এই আশা করি শুনতে শুনতে কৃষকের ধান মরে যাচ্ছে। আশার কথা শুনিয়ে পেট ভরে না, জমিতে পানি পড়ে না। ফুয়েল কার্ডের জন্য আবেদন করতে বলা হয়েছে। ২০০ জন করেছেনও, কিন্তু ডিজেল সরবরাহ নিশ্চিত না করে এই কার্ড ব্যবস্থা আসলে একটা লোক দেখানো ব্যবস্থাপনার নাটক ছাড়া আর কিচ্ছু না। শুধু কৃষক না, বাস যাত্রীরাও ভুগছেন। যাত্রা বাতিল হচ্ছে, মানুষ গন্তব্যে পৌঁছতে পারছে না। একটা দেশের জ্বালানি ব্যবস্থাপনা এতটা ভেঙে পড়ে আছে যে ভোর রাত থেকে লাইনে দাঁড়িয়েও তেল মিলছে না। এটা কোনো স্বাভাবিক পরিস্থিতি না, এটা সম্পূর্ণ প্রশাসনিক ব্যর্থতা। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় এক পুলিশ সদস্যকে মারধরের মামলায় বিএনপি নেতা আব্দুল্লাহ আল রায়হানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে ঢাকার উত্তরা পশ্চিম থানার ৫ নম্বর সেক্টর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা, ডিবি ও গোমস্তাপুর থানা পুলিশ। পুলিশ জানায়, গত ২৬ এপ্রিল গোমস্তাপুর উপজেলার খয়রাবাদ এলাকায় মেসার্স রায়হান ফিলিং স্টেশনে পুলিশকে মারধরের এই ঘটনা ঘটে। নাচল থানায় কর্মরত কনস্টেবল শওকত হোসেন একটি গাড়ির জন্য ইঞ্জিন অয়েল বা মোবিল কিনতে ওই ফিলিং স্টেশনে যান। এ সময় রায়হান তাকে সেখান থেকে চলে যেতে বলেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রায়হান ওই পুলিশ সদস্যকে মারধর করেন।
আব্দুল্লাহ আল রায়হান গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। তিনি গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন আলিমের ছেলে। এই ঘটনায় কনস্টেবল শওকাত হোসেন বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার দিনই ফিলিং স্টেশনের ম্যানেজারসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ANM ওয়াসিম ফিরোজ বলেন, এই মামলায় এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুরে আব্দুল্লাহ আল রায়হানকে আদালতে হাজির করা হয়েছে। লক্ষ্মীপুরের রামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা শুক্রবার রাতে রামগঞ্জ-ঢাকা মহাসড়কে একটি ঝটিকা মিছিল করে। তারা আওয়ামী লীগ নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি করেন। এ ঘটনায় নাজমুল ইসলাম মোহন নামে এক কর্মীকে আটক করেছে পুলিশ। রাতেই উপজেলার ভোলাকোট ইউনিয়নের উদয়পুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। শনিবার দুপুরে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি ফিরোজউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি ২ জন নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাথারিয়াদ্দার সীমান্তে এ গুলির ঘটনা ঘটে। নিহত হলেন মোরসালিন গোপীনাথপুর ইউনিয়নের ধ্বজনগরের বাতেনবাড়ি গ্রামের হেবজু মিয়ার ছেলে। তিনি গোপীনাথপুর শাহ আলম ডিগ্রি কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী। আরেকজন নিহতের নাম নবীর হোসেন, বয়স ৪০ বছর। তার বাড়ি মধুপুর গ্রামে। ২ জনের লাশ আগরতলার জিবি হাসপাতালে রয়েছে বলে পারিবারিক সূত্র জানায়। একই ঘটনায় একাধিক বাংলাদেশি তরুণ আহত হন, তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। চিকিৎসার জন্য তাদেরকে কুমিল্লায় নেওয়া হয়েছে। নিহতদের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, কয়েকজন চোরাকারবারি রাতে মোরসালিনকে বাড়ি থেকে ডেকে পাথারিয়াদ্দার সীমান্তে নিয়ে যায়। একই সময়ে নবীর হোসেনসহ কয়েকজন সীমান্ত এলাকায় যায়। এ সময় বিএসএফ তাদেরকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলে মোরসালিন নিহত হয়। পরে তার লাশ ভারতে নিয়ে যাওয়া হয়। এ সময় আহত নবীর হোসেনকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মধুপুর গ্রামের বাসিন্দা মুহাম্মদ সাবুর জানান, সীমান্তে গুলিতে ২ জন মারা যাওয়ার খবর পেয়েছেন। এর মধ্যে নবীর হোসেনের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে তার কথা হয়েছে। নবীর হোসেনের ছেলে মুহাম্মদ তপন জানান, তার বাবা সন্ধ্যা থেকেই বাড়িতে ছিলেন না। তিনি সীমান্ত এলাকায় যাওয়ার পর বিএসএফ গুলি করে লাশ নিয়ে যায়। বিভিন্ন মাধ্যমে বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন বলে জানান। ধ্বজনগর গ্রামের রিপন পাঠান বলেন, আমি যতটুকু জানি রাতে ২০-২৫ জনের একটি দল কাঁটাতারের সামনে গেলে তাদের বিএসএফ গুলি করলে মোরসালিন গুলিবিদ্ধ হয়। বাকিরা আহত হয়ে পালিয়ে যায়। মোরসালিন এবার এইচএসসি পরীক্ষার্থী ছিল বলে তার বড় ভাই আমাকে জানিয়েছে। এ বিষয়ে চণ্ডীদার বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মোহাম্মদ মুইনুদ্দিন সাংবাদিকদেরকে জানান, আমরা ১ জন নিহত হওয়ার খবর পাওয়া পেয়েছি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক আছে। কসবা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ সামিউল ইসলাম জানান, বিএসএফের গুলিতে ১ জন মারা যাওয়ার খবর আমরা পেয়েছি। এ বিষয়ে বিস্তারিত জানতে খোঁজখবর নেওয়া হচ্ছে। বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দলের নেতাকর্মীরা। এর আগে তারা জেলা কার্যালয়ে বর্ধিত সভা করেন। শনিবার বাবুগঞ্জ উপজেলার খানপুরা গণশিল্পী সংস্থার কার্যালয়ে বর্ধিত সভা শেষে বিক্ষোভ মিছিল করেন। সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নীলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তাফা লুৎফুল্লাহ। জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মোহাম্মদ টিপু সুলতানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, কেন্দ্রীয় নেতা টিএম শাহজাহান তালুকদার, উপজেলা সম্পাদক শাহিন মাহমুদ, জেলা ছাত্রনেতা শামীম শাহরুখ তমাল, সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান সবুজ, সাবেক যুবনেতা হাসানুর রহমান পান্নু, মোহাম্মদ আলাউদ্দিন জামালউদ্দিন সহ জেলা ও
উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, দেশের প্রগতিশীল রাজনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়েছে। তারা অবিলম্বে এ মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা রাশেদ খান মেননের মুক্তির দাবিতা বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ সমাবেশে নেতারা হুঁশিয়ারি দেন, রাশেদ খান মেননের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার না করা হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।